রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে, কিন্তু যাচাই করে দেখা যায় সম্পত্তিগুলো তার নয়। একই নামে ভিন্ন ব্যক্তিকে ঘিরেই তৈরি হয় এই বিভ্রান্তি। এই নামের বিভ্রান্তির রেশ কাটতে না কাটতেই ইসলাম গ্রহণের দাবিতে ভাইরাল হন ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস। শুধু তাই নয়, তাকে অভিনন্দন জানানোর দাবিতে সামনে আসে পবিত্র কাবা শরীফের ইমামের নামও। তবে ফ্যাক্ট চেকে বেরিয়ে আসে কার্লোসের ইসলাম গ্রহণের দাবিটি গুজব, আর অভিনন্দনের কথিত বার্তাটিও এসেছে ইমামের নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পত্তি ক্রক ও অবরুদ্ধের আদেশের খবর ছড়িয়ে পড়লেও ফ্যাক্ট চেকে দেখা যায় আদালতের আদেশটি একই নামের অন্য এক ব্যক্তির বিরুদ্ধে ছিল। পরিচয় যাচাই না করেই ওই ব্যক্তিকে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হিসেবে উল্লেখ করে অন্তত 20টি গণমাধ্যম ভুয়া খবর প্রকাশ করে। পরে দুর্নীতি দমন কমিশন স্পষ্ট করে জানায় সম্পত্তিগুলো সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নয়। নামের মিল থেকে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ওদিকে বিভ্রান্তি আরও জোরালো হয় যখন কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের সাম্প্রতিক দৃশ্যের দাবিতে 2018 সালের পুরনো ছবি ব্যবহার করে প্রচার করা হয়। রিউমার স্ক্যানার টিমের ফ্যাক্ট চেকে দেখা যায় ছবিটি গতকালের হোটেল অগ্নিকাণ্ডের নয়, বরং 2018 সালের 16 সেপ্টেম্বর কলকাতার বড়বাজারের বাগারি মার্কেটে আগুন নেভানোর সময় ছবিটি তোলা হয়েছিল। অথচ একই ছবি সাম্প্রতিক ঘটনার বলে বাংলাদেশের অন্তত 33টি গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। রিভার্স সার্চে ভারতের এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের 2018 সালের প্রতিবেদনেও ছবিটির মিল পাওয়া যায়। আবার ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে ছড়ানো তথ্যটিও সম্পূর্ণ ভুয়া। ফ্যাক্ট চেকে দেখা যায় সৌদি সংবাদ মাধ্যম ওকাজকে দেওয়া এক বিবৃতিতে কার্লোস নিজেই ইসলাম গ্রহণের গুঞ্জন অস্বীকার করেছেন। কয়েক সপ্তাহ আগে এক মুসলিম নারীকে বিয়ের পর মুসলিম রীতিতে বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়া থেকেই মূলত এই গুজবের সূত্রপাত হয়। এছাড়াও ইসলাম গ্রহণের দাবির সমর্থনে কার্লোসের টুপি পরা বেশ কয়েকটি এআই ছবি ছড়ানো হয়েছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবিকে ঘিরে তাকে অভিনন্দন জানিয়ে মসজিদুল হারামের ইমাম ও খতিব ইয়াসির আদ-দৌসারি মন্তব্য করেছেন। এমন ভুয়া তথ্য দেশের অন্তত 11টি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, কিন্তু অনুসন্ধানে দেখা যায় দৌসারির নামে থাকা একটি ভুয়া ফেসবুক পেজের পোস্টকে আসল ভেবে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। সৌদি ফ্যাক্ট চেকার ও সরকারি সূত্র নিশ্চিত করেছে সংশ্লিষ্ট ইমাম ও মুয়াজ্জিনের কোনো সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট নেই। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনাগুলোকে ঘিরেই ছড়ানো হচ্ছে নানা ধরনের গুজব। তথ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে বদলে দেওয়া হচ্ছে এর প্রেক্ষাপট। এসব গুজবের ফাঁদে না পড়তে কোনো তথ্য বিশ্বাস বা প্রচারের আগে যাচাই করে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাজমুস সাকিব এবং রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব। যুক্ত হচ্ছে তাদের সাথে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আয়োজনে। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি নাজমুস সাকিব এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি তানভীর মাহতাব। আপনাদের দুজনকেই আমাদের আজকের এই আয়োজনে। নাজমুস সাকিব, আপনার কাছে আমরা আলোচনায় আসবো, তবে তার আগে বর্তমান যে গুজব এবং অপতথ্যের প্রেক্ষাপটটা আছে সেটা একটু তানভীর মাহতাব আবিরের কাছ থেকে জেনে আসতে চাই। তানভীর মাহতাব আবির, একটা লম্বা সময় যাবৎ আপনি এই বিষয়টা নিয়ে কাজ করছেন। আপনার কাছে প্রথমত আমি যেটা জানতে চাই, সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের অপতথ্যগুলোকে দেখছি, পুরনো ভিডিওকে নতুনভাবে ব্যবহার, নতুন ভিডিওকে অন্যভাবে বদলে এআই এর ব্যবহার করা, নানা জায়গা থেকে নানা ধরনের অপতথ্যকে সত্য বানানোর যত ধরনের প্রক্রিয়া রয়েছে সবগুলোই করা হচ্ছে। আজ আমি আপনার কাছে জানতে চাই একটু আইনের প্রেক্ষাপট থেকে আপনি কি মনে করেন, কোন ধরনের আইনের কিছুটা পরিবর্তন, পরিমার্জন বা কি ধরনের সহযোগিতা পেলে এই ধরনের অপতথ্য বা গুজবগুলোকে প্রতিরোধ করা আরেকটু সহজ হতো, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে সম্প্রতি সবাই জানি যে গুজব নিয়ে সরকার ব্যবস্থা নেওয়ার জন্য একটা লিগ্যাল টিম তৈরি হয়েছে এবং আইনি কাঠামোগুলো সংস্কার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এই কাঠামো থেকে সরকার চাচ্ছে যে গণমাধ্যম বলেন বা
দায়িত্বশীল যে জায়গাগুলো আছে সেখানে যে অপতথ্যগুলোর প্রচার হয় সেটা যাতে কমিয়ে আনা এবং বাংলাদেশের যে গুজবের যে ভয়াবহতা এবং এই ভয়াবহতাটা আসলে কিভাবে কমিয়ে আনা যায় এটা নিয়ে সরকারও কাজ করছে। তো এই জায়গাটাতে আমরা আইনের প্রয়োগটা আমরা আগে তেমন একটা আগেও আইন ছিল, এখনো আইন আছে, একটু আপডেটেড হচ্ছে, সংস্কার হচ্ছে। কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত আমরা যেটা মনে করি যে ভুক্তভোগীকে যতক্ষণ না পর্যন্ত আপনি আইনের আশ্রয়ে নিয়ে আসতে না পারবেন, তাদেরকে এই হচ্ছে ইন্সপিরেশনটা না দিতে পারবেন যে না আপনি আসেন এবং ওই জায়গাটা থেকে আপনি যদি আইনের আশ্রয় নেন এবং ওই আশ্রয় থেকে হচ্ছে আপনি মানে সঠিক সময়ে আপনি এই ধরনের সহায়তাগুলো পাবেন এবং সমাধান পাবেন। সেক্ষেত্রে হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি আসলে যত আইন করেন বা যত আইন নিয়ে আলোচনা করেন আসলে কোনটা আসলে ফলপ্রসূ হবে না। ততক্ষণ পর্যন্ত যারা ভুক্তভোগী তারা এই আইনগুলো ব্যবহার না করবে এবং এই আইনের ব্যবহার করে তারা যতক্ষণ না পর্যন্ত এটার সমাধান না পাবে বা আইন থেকে সাহায্য না পাবে, সেক্ষেত্রে আপনি যত আইন করেন বা যত কঠোর হন, ভুক্তভোগীদের আসলে এই মুখী করাটা আসলে কঠিন। আমরা যেটা মনে করি যে আপনি তো এইসব অপতথ্য এবং গুজব নিয়ে বেশ লম্বা সময় যাবত কাজ করেছেন এবং অনেক ভুক্তভোগীর সাথে আপনি কাজ করেছেন। সেখান থেকে যদি একটা উদাহরণ যদি আপনি তুলে ধরেন, আসলে কি ধরনের আইনি প্রক্রিয়া একজন ভুক্তভোগীর প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন, যেখান থেকে একটু সহযোগিতা পেলে এই কাজটা সহজ হতো? একটা উদাহরণ যদি প্রথমত হচ্ছে যারা ভুক্তভোগী তারা আসলে বুঝে উঠতে পারে না আসলে কোথায় যাব, এই অপরাধটার জন্য আমি আসলে কার সহায়তা নিব। এটা আমরা সব জায়গায় ফেস করি। আমি গত পরশুদিন ইউএনডিপির একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে তথ্যমন্ত্রীও ছিলেন। সেখানেও অনেকে এই ধরনের প্রশ্ন করেছেন যে আমরা আসলে কোথায় যাব যারা ভুক্তভোগী। তো এই জায়গাটাতে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। এই ভোগাটা থেকে সমাধান পান না দেখে অনেক ক্ষেত্রে তারা এখান থেকে পিছপা হয়ে যান। মানে এই জায়গাটা থেকে যখন তারা জানেনই না তখন তারা হচ্ছে আর সমাধানের দিকে যান না। তো এটা একটা এই জায়গাটা থেকে আমি একটু আমাদের আরেকজন অতিথির মন্তব্য নিয়ে আবার আপনার কাছে আমরা ফিরবো, আপনি আমাদের সাথে থাকুন। আমি চলে আসতে চাই নাজমুস সাকিবের কাছে। ব্যারিস্টার নাজমুস সাকিব, আপনি শুনছিলেন আমাদের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাবের বেশ কিছু প্রসঙ্গ আসলে তুলে ধরেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে একজন ভুক্তভোগী যিনি গুজব বা অপতথ্যের শিকার হন, তিনি আসলে জানেনই না কি করতে হবে, কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে। সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। এই যখন পরিস্থিতি, কিভাবে দেখেন আইন শৃঙ্খলার অবস্থান এবং কি ধরনের প্রয়োজন বা কি জিনিস দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখেন, দুই জিনিস। এক হচ্ছে আপনারা প্রথমে রবার্তো কার্লোসের যে ইসলাম গ্রহণের যে গুজবের কথা আসছে, সেটা এক ধরনের। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল জীবনে বাংলাদেশে বলেন বা বিশেষ করে বাংলাদেশে যদি বলে, বিশেষ করে বাংলাদেশের নাগরিক আর কি, বাংলাদেশের নাগরিক যদি বিদেশেও কোনো জায়গায় গিয়ে গুজবের অপতথ্যের শিকার হন, হ্যাঁ, ডিসইনফরমেশনের শিকার হন বা ফেক ইনফরমেশনের শিকার হন, সেটার কার কাছে যাবেন ভুক্তভোগী হিসেবে, ভিকটিম হিসেবে, এটা ধরন আলাদা। তো রবার্তো কার্লোসের প্রসঙ্গ যদি বলি তাহলে হচ্ছে এটা তো রবার্তো কার্লোস নিজেই ঠিক করবেন কি করবেন না করবেন। সেটা আপনি ঠিক বলেছেন। আসলে আমি যে প্রসঙ্গটা জানতে চাচ্ছিলাম, আমাদের দেশের প্রসঙ্গগুলো যদি আমরা নিয়ে বলি, অর্থাৎ আজ রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই আমরা একটা গুজব কিন্তু ছড়াতে দেখলাম। অর্থাৎ আমাদের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পত্তি ক্রয় হয়েছে, অবরুদ্ধ হয়েছে, এরকম একটা ভুয়ো তথ্য কিন্তু বেশ ছড়িয়ে পড়েছিল। আমি একটু জানতে চাই, এই যে যারা ভুক্তভোগী তাদের আসলে কি করণীয় আছে? অনেকেই কিন্তু জানেন না। যারা বিশেষ ব্যক্তিত্ব তারা হয়তো জানেন, তাদের কাছে হয়তো সেই লোকবল বা সেই কানেকশন আসলে রয়েছে, কিন্তু যিনি একদম সাধারণ মানুষ, উনি যদি অপতথ্য বা গুজবের শিকার হন, তিনি কোথায় যাবেন সেটা তিনি জানেন না। কি করা উচিত? উনি দুই ধরনের ব্যক্তি, মানে দুইটা প্রতিষ্ঠানে যেতে পারেন। এক হচ্ছে থানায় যেতে পারেন, আরেকটা হচ্ছে কোর্টে যেতে পারেন। প্রথমে উনি যাবেন থানায়। থানায় গিয়ে বলবেন তার হচ্ছে কি ধরনের অপতথ্যের উনি শিকার হয়েছেন। এটা তো একটু হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি ঘটেছে তার উপর ডিপেন্ড করবেন। প্রথমে উনি থানায় যাবেন। যদি উনি এমন কোনো বিষয় হয় যে উনি মিস ইনফরমেশনের কারণে ওনার অশ্লীল ইনফরমেশন ওনার নামে ছড়ানো হচ্ছে, বিশেষ করে নায়ক নায়িকাদের ক্ষেত্রে যেটা হয় আর, তাহলে উনি থানায় গিয়ে যাবেন। তখন উনি সেকশন 25 মানে 25 ধারায় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2026 যেটা হয়েছে সেটাতে উনি যাবেন। এইটা আমরা এমনকি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে, এই ধারা ওনার বিরুদ্ধে যখন কিছু জামাতের কর্মী মিস ইনফরমেশন, অশ্লীল ইনফরমেশন ছড়িয়েছে, তখন হচ্ছে 25 ধারা যাওয়া হয়েছে এবং থানায় মামলা হয়েছে। এখন আমি বরাবরই যেটা বলে আসছি, বর্তমান যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন, এটা বেশি দুর্বল করে ফেলা হয়েছে।
আগেরটা বেশি কঠিন ছিল, আগের আইনটা এই 2018 সালে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন, ওখানে একটা দেদারসে মিসইউজ হয়েছে, যার কারণে এটা একটু দুর্বল হয়ে বর্তমান আইনটা যখন ওই কঠোরতাটা শিথিল করতে গেল অনেক বেশি দুর্বল করা হয়েছে বিগত ইন্টারিম আমলে। সেই ইন্টারিম আমলেরটাই মোটামুটি বহাল রেখে হচ্ছে বর্তমান সরকার, বিএনপি নেতৃত্বাধীন সরকার আর কি। ফলে আমার কথা হচ্ছে প্রথমে উনি যাবেন থানায় গিয়ে তার কি ধরনের অপতথ্যের অশ্লীল বিষয় বা উনি কিভাবে ভুক্তভোগী হয়েছেন, হ্যাঁ, সেটা থানায় শেয়ার করলে থানায় তখন তাকে বলবে যে কি করতে হবে। দুইটা জিনিস হতে পারে, হয় জিডিও হইতে পারে অথবা থানায় রেগুলার মামলাও হতে পারে। যদি উনি থানায় গিয়ে সেটার প্রতিকার না পান, সেক্ষেত্রে উনি যাবেন আদালতে ট্রাইব্যুনাল আছে, সাইবার ট্রাইব্যুনাল আছে, সেখানে গিয়ে উনি প্রতিকার চাইবেন। আর যদি সাইবার ট্রাইব্যুনালে যখন যাবেন তখন হচ্ছে উনি সাধারণত একজন আইনজীবীর পরামর্শে যাবেন আর কি। আইনজীবীর কাছে গেলে উনি প্রকৃত তথ্য জানে, তখন সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। কিছু কিছু বিষয় এমন হতে পারে হয়তো মামলার ধারার মধ্যে এখন বর্তমানে পড়বেন, নাও পড়তে পারে আর সেক্ষেত্রে তেমন একটা বেশি কিছু করা থাকে না। যদি ধারার মধ্যেই না পড়ে তাহলে সেটা অন্য ধরনের ভুক্ত, এই যে যেটা বললাম হচ্ছে আইনটা দুর্বল হওয়ার কারণে অনেকে নানান ধরনের ভুক্তভোগী হবেন কিন্তু প্রতিকার পাবেন। নাজমুল সাকিব, আপনি নিজেই বলছিলেন আমাদের আইনের বর্তমান যে পরিস্থিতি, সেই জায়গা থেকে অনেক সময়ই অনেক ধরনের অভিযোগকে আসলে আমলে নেওয়া খুব বেশি সহজ হয় না। তো সেই ক্ষেত্রে একটু ছোট করে আপনার কাছে জানতে চাই, কি ধরনের সংযোজন বা সংশোধন প্রয়োজন বলে আপনি মনে করেন এই আইনগুলোর ক্ষেত্রে? কোন কোন দিকটা আসলে একটু গুরুত্ব দেওয়া উচিত বা নতুন করে যুক্ত বা বিয়োজন করার প্রয়োজন দেখছেন কিনা, কি দেখছেন? আচ্ছা, এটা আসলে আইন মন্ত্রণালয় এখন এটা নিয়ে কাজও করছে। নানান যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে মিলেমিশে বসে এটা করা দরকার। আর বিশেষ করে যারা এই এখন পর্যন্ত এই ধরনের মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের শিকার হয়েছেন, বিশেষ করে যারা সেলিব্রিটি আছেন, পলিটিশিয়ানরা আছেন, পলিটিশিয়ানদের তাও তো হচ্ছে গায়ের চামড়া একটু মোটা হওয়া লাগে, ওনাদের তো সহজে মানহানি হয় না। হ্যাঁ, এটা আমাদের যে পেনাল কোড আছে সেখানেও সেটা বলা আছে। বিশেষ করে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হবেন তাদের ব্যাপারে কঠোর সমালোচনা করা যায়। কারণ সমালোচনা আর হচ্ছে ইচ্ছাকৃতভাবে অপতথ্য ছড়ানোর মধ্যে খুব তফাৎ আছে। আর তো সেক্ষেত্রে হচ্ছে নানান ধরনের যারা স্টেক হোল্ডার আছেন, সেলিব্রিটি আছেন, পলিটিশিয়ান বলতে পারেন, ওরা তো এমনিই থাকেন, তাদের সাথেও বসা দরকার, আইনজীবীদের সাথে বসা দরকার। এটা তো একজনের একটা দুইটা বিষয় বলার বিষয় না, লার্জ স্কেলে আইনজীবীদের সাথে বসা দরকার। ওনাদের কাছে মক্কেলরা কি কি ভুক্তভোগীরা কি কি বিষয় নিয়ে আসছেন। আমাদের এখানে আসলে দেখা যায় কি, আইন মন্ত্রণালয়ে যখন বসেন স্টেক হোল্ডারদের থাকে, তখন ওনারা কয়েকজন গুটি কয়েক এক্সপার্ট নিয়েই বসেন আর কি। বিশেষ করে বিভিন্ন দলের এক্সপার্ট নিয়ে বসেন। আমি যতটুকু আমার চোখে পড়ছে, আর কিছু ইন্ডিভিজুয়াল এক্সপার্টও থাকে। কিন্তু এটা আমার কাছে মনে হয় একেবারে একটা থরো সেশনও করা যেতে পারে। আপনি সুপ্রিম কোর্ট বারে বসতে পারে, ঢাকা বারে বসতে পারে, চট্টগ্রাম বারে বসতে পারে, কিংবা আইন মন্ত্রণালয় থেকেই বলে দেওয়া হলো, কিংবা জেলা ও দায়রা জজ মহোদয়দেরকে ওনারা ইনস্ট্রাকশন দিলেন সুপ্রিম কোর্ট থেকে, আইন মন্ত্রণালয় থেকে, যে আপনারা বিভিন্ন জেলা বারগুলোতে, জেলা আইনজীবী সমিতিগুলোতে আপনারা প্রোগ্রাম করেন, প্রোগ্রাম করে আসলে সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোকে বিবেচনা করে এবং এই সম্পৃক্ত যারা রয়েছেন, অর্থাৎ যারা ভুক্তভোগী এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন, যারা আমাদের আইনজীবী যারা রয়েছেন, সুপ্রিম কোর্টে যারা অ্যাডভোকেট রয়েছেন, সবার সাথে মিলে একটা সার্বিক পরিস্থিতি বুঝে আসলে আইনটা আসলে নতুন করে কেমন হওয়া উচিত সেই দিকে আসলে যাওয়া উচিত। ঠিক এই জায়গাটা থেকেই আমি ফিরে যেতে চাই তানভীর মাহতাব আবিরের কাছে। তানভীর মাহতাব আবির, এই যে আমরা একটা পরামর্শ পেলাম নাজমুল সাকিবের কাছ থেকে যে কি ধরনের আসলে পরিমার্জন বা পরিবর্তন বা সংযোজন থাকা উচিত, সেটার সাথে আসলে আপনি কতটা একমত? এবং একই সাথে একটা বিষয় একটু যুক্ত করবেন, যারা আসলে শেয়ার করে বিষয়গুলো তাদেরও কি আসলে আইনের আওতায় আনার প্রয়োজন দেখেন কিনা? শেয়ার করার ক্ষেত্রে আমি আপনার শেষ প্রশ্ন দিয়ে বলি যে শেয়ার করাটা আসলে অনেকে বুঝে করে না বুঝে করে। আমরা যেটা মনে করি যে বাংলাদেশে যে ম্যাস পিপল, এরা বেশিরভাগই মিডিয়া লিটারেসিটা বাংলাদেশে নেই। এটা এক বাক্যে সবাই স্বীকার করে, যারা স্টেক হোল্ডার তারাও স্বীকার করে, এবং দায়িত্বশীল জায়গাতে যারা এই জিনিসগুলো নিয়ে ডিল করি তারাও আমরা বুঝি যে অনেক ক্ষেত্রে মানুষের মিডিয়া লিটারেসি না থাকার কারণে তারা যা দেখে তাদের মতাদর্শের সাথে মিলে যায় দেখে তারা এই জিনিসগুলো শেয়ার করে। সেই ক্ষেত্রে সচেতনতাই আসলে গুরুত্ব নিয়ে কাজ করতে যেমন হবে, তার সাথে আইনগুলোকে নিয়েও আসলে আমাদের নতুন করে ভাবতে হবে, যাতে করে সময়ের সাথে আমরা সেটাকে আরো বেশি এগিয়ে নিয়ে আসতে পারি। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে সময়টুকু দেওয়ার জন্য। একটু বেশি আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাজমুস সাকিব এবং রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাবাবির। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক এবং এর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১ সাথে।